সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের ক্লাসে আমরা যেটা করছি তা দেখার জন্য আমাদের অবশ্যই স্ক্রিন শেয়ারে যেতে হচ্ছে। আমরা সেই দিকে চলে যাচ্ছি। স্ক্রিন শেয়ারে চলে আসলাম। তাহলে দেখতে যেটা পাচ্ছি, আমাদের আজকের আমরা যেটা করব সেটি হচ্ছে অবশ্যই কৃষি এবং গ্রামীণ অর্থনীতি। আমরা যারা তৃতীয় বর্ষের শিক্ষার্থী আছে, অর্থনীতি বিএস এর সময় তাদের জন্য একটি কোর্স। সেই কোর্সের আজকে আমরা পড়বো 5 নম্বর অধ্যায়। আমাদের লেকচার নাম্বার হচ্ছে 5, আর আমাদের অধ্যায়ের শিরোনাম হচ্ছে কৃষি খামারের প্রকারভেদ। কৃষি খামারের প্রকারভেদ। চলো আমরা সেখানে চলে যাচ্ছি। তাহলে আজকে যেটা দেখব, এই অধ্যায়ে আমরা কি কি বিষয় বা কি কি টপিক এই অধ্যায় থেকে আমরা পড়ছি। শুরুতে যেটা দেখব, কনসেপ্ট এন্ড টাইপস অফ এগ্রিকালচারাল ফার্ম, কৃষি খামার সম্পর্কিত ধারণা এবং তার প্রকারভেদ। এরপর দেখব কৃষি খামারের বিভিন্ন প্রকারভেদ, যেমন সাবসিস্টেন্স, কমার্শিয়াল, স্পেশালাইজড, প্রাইভেট, কোঅপারেটিভ, কালেকটিভ, ডাইভার্সিফাইড, এরকম বিভিন্ন ধরনের কৃষি খামারের প্রকারভেদ দেখবো। আর দেখবো তাদের বৈশিষ্ট্য, তাদের সুবিধা অসুবিধা। আর অবশ্যই যেটা আমরা দেখবো, এইসব খামারের মধ্যে পারস্পরিক তুলনা, কম্পারিজন। আর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে শেয়ার ক্রপিং, বা যেটা আমরা বলি ভাগ চাষ, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম আমরা শেয়ার ক্রপিং পরবর্তী কোন একটি ক্লাসে পড়বো। আজকে হচ্ছে সেই ক্লাস, যে ক্লাসে আমরা শেয়ার ক্রপিং করবো। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি শিক্ষার্থীরা। মূল আলোচনায় যদি দেখি, প্রথমে যে টপিকটা এখানে কাজ করছে সেটি হচ্ছে কনসেপ্ট এন্ড টাইপস অফ এগ্রিকালচারাল ফার্ম। এটা হচ্ছে কৃষি খামার কাকে বলে তার সংজ্ঞা এখানে আছে। তো কৃষি খামারের সংজ্ঞা কি আমরা তো জানি, কৃষি উৎপাদনের লক্ষ্যে পরিচালিত উৎপাদন ব্যবস্থাই হচ্ছে কৃষি খামার। কৃষি উৎপাদনের লক্ষ্যে পরিচালিত উৎপাদন ব্যবস্থাই হচ্ছে কৃষি খামার। এই প্রসঙ্গে দেখো, যুক্তরাষ্ট্রের কৃষি শুমারি তারা কি বলেছেন একটু দেখে নেই। যুক্তরাষ্ট্রের কৃষি শুমারির মতে, খামার বলতে এমন ভূখণ্ড বোঝায় যেখানে কোনো ব্যক্তি তার নিজের শ্রম বা পরিবারের সদস্যদের সহায়তায় অথবা ভাড়া করা শ্রমের সহায়তায় উৎপাদন কাজে নিয়োজিত রয়েছে। মানে খামার বলতে অবশ্যই একটা ভূখণ্ড লাগবে যেখানে কোনো ব্যক্তি থাকবে এবং তার নিজের শ্রম এবং তার পরিবারের সহায়তা থাকবে, অথবা ভাড়া করা শ্রমের সাহায্য কি হবে, এখানে উৎপাদনটা পরিচালিত হবে। এখন যেটা দেখবো, খামারের প্রকারভেদ বা টাইপস। কৃষি খামারের ধরন 3 দিক থেকে বিবেচনা করা যায়। একটা হচ্ছে আয়তনের দিক থেকে। আয়তনের দিক থেকে এই খামার 2 প্রকার। একটা হচ্ছে সাবসিস্টেন্স, মানে হচ্ছে আত্মপোষণ খামার, আর কমার্শিয়াল হচ্ছে বাণিজ্যিক খামার। আর পণ্য উৎপাদনের দিক থেকেও বিভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মিক্সড বা ডাইভার্সিফাইড বা বহুধাকরণ বা মিশ্র খামার, আর হচ্ছে স্পেসিফাইড খামার বা যেটা আমরা বলি বিশেষায়িত খামার। আর মালিকানার দিক থেকে আমরা মূলত 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাইভেট ওনারশিপ ফার্ম, যেটাকে আমরা বলি পুঁজিবাদী বা ব্যক্তিগত খামার। কালেকটিভ হচ্ছে আমরা যেটা বলি এটা হচ্ছে যৌথ খামার। আর এরপর যেটা বলা আছে দেখো, স্টেট ফার্ম, এটা হচ্ছে কি রাষ্ট্রীয় খামার। আরো একটি খামার আমাদের কিন্তু আছে, সেটা হচ্ছে কোঅপারেটিভ, সমবায়, তাই তো? আচ্ছা, এরকম বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। আমরা আজকে একটা একটা করে এখন অগ্রসর হচ্ছি। প্রথমেই যেটা দেখা যাচ্ছে, সাবসিস্টেন্স ফার্ম, মানে আত্মতোষণ খামার। আত্মতোষণ তো আমরা জানি, আপনাতেই আপনি সন্তুষ্ট। তাহলে কি, কৃষক যদি তার নিজের খামার থেকে প্রয়োজনীয় ভরণ পোষণের জন্য প্রয়োজনীয় সকল দ্রব্য উৎপাদন করে, তবে তাকে জীবন নির্বাহী খামার বলে। মানে আমার পারিবারিক যে প্রয়োজন তা আমি খামার থেকে মিটিয়ে ফেলছি, আমার কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্য কোনো এখানে নাই। তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা যদি দেখি, সেগুলো কি কি দেখো, ক্ষুদ্রায়তন ও বহুমুখী খামার। এটা একটা বহুমুখী খামার। কেন? আমার পরিবারের জন্য যা যা যে মানে কৃষি পণ্য লাগে সবই কিন্তু আমার এই খামার থেকে আসবে, সেজন্য এটা কিন্তু বহুমুখী খামার। মুনাফা আয়, পরিবারের সকল সদস্যের চাহিদা পূরণই কিন্তু এখানে মুখ্য উদ্দেশ্য। তারপর যেটা বলছি, ভাড়া করা শ্রমের কিন্তু প্রয়োজন নেই, এখানে কিন্তু কোনো ভাড়া করা শ্রমের দরকার নেই। তারপর যেটা আমরা বলছি, মূলধনটা কি স্বল্প, অল্প মূলধনে কিন্তু কৃষিকাজ পরিচালিত হতে পারে। শ্রম নিবিড় উৎপাদন কৌশল, অবশ্যই যেহেতু পরিবারের সকল সদস্য এখানে নিয়োজিত, উৎপাদন কৌশলটা অবশ্যই শ্রম নিবিড়। উৎপাদন ক্ষেত্রে কিন্তু ঝুঁকি কম, এখানে কিন্তু ঝুঁকি কম। কেন? সিদ্ধান্ত সমস্তটা কিছু কিন্তু আমার
যে খামারের যে মালিক তার যে পরিবারের যে কর্তা তার সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু পরিচালিত হচ্ছে, খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে, সেজন্য কিন্তু ঝুঁকিটা একটু কম। আর কিন্তু ফসলও কিন্তু এখানে কম উৎপাদন হচ্ছে অপেক্ষাকৃত, সেহেতু ঝুঁকিও কম। এখন যেটা আমরা দেখবো এই সাবসিস্টেন্স ফার্মের সুবিধাগুলো কি কি। দেখো আমি বলেছি বহু ফসল, এখানে কি হয় বহু ফসল জন্মায়, মানে একসাথে বহু ফসল চাষ করা যায়। তারপর তাকে বলেছি আমি স্বল্প মূলধন, অল্প মূলধন দরকার। তদারকি যেটা আমরা বলছি, তদারকি কোনো চিন্তা নাই। কর্মসংস্থান হচ্ছে পরিবার সকল সদস্য, সিদ্ধান্ত গ্রহণের সুবিধা, খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে, এখানে অপচয় কম, ঝুঁকি কম, এখানে নিবিড় ভাবে চাষাবাদ করা যায়। নিবিড় চাষাবাদ আমি কিন্তু তোমাদের বারবার বলেছি, ইন্টেনসিভ, জমির প্রতিটা অংশ কি করা যায় চাষের জন্য উপযোগী করে তোলা হয়, প্রতিটা অংশে চাষাবাদ করা হয়, এতটুকু অংশ কিন্তু অপচয় করা হয় না। প্রযুক্তিগত সুবিধা কিন্তু এখানে তেমন একটা ব্যবহার করতে হয় না, তাহলে কি হয় সেক্ষেত্রে কিন্তু এই ফার্মে কি হয় খরচটা একটু কম হয়। আর যদি আমরা বলি অসুবিধা, যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদ সম্ভব নয়, কেন? যেহেতু জমির আকারগুলো ক্ষুদ্র ক্ষুদ্র, অদক্ষতা, যেটা আমরা বলেছি উপসি প্রযুক্তি কিন্তু বা উচ্চ ফলনশীল বীজ কিন্তু এখানে আমরা করতে পারি না, বপন করতে পারি না। তারপর দেখো অর্থনৈতিক ভাবে কিন্তু এটা লাভজনক নয়, কেন? যেখান থেকে কি হয় বাণিজ্যিক ভিত্তিতে কিন্তু উৎপাদন হয় না, ছদ্মবেশী বেকারত্ব বৃদ্ধি পায়, সবচেয়ে বেশি ছদ্মবেশী বেকারত্ব রয়েছে কিন্তু এই সাবসিস্টেন্স ফার্মে। তারপর দেখো যেটা বলা আছে, দেখো ঋণ সুবিধা কম, ঋণ কিন্তু পাবো না, কেন? আমার জমিতে জামানত কিন্তু সেটা নাই, ভূমিহীন হয়ে পড়ার আশঙ্কা, যদি কোনো কারণে আমার কি হয়, আমার শস্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে কিন্তু আমি ফসল বিক্রি যদি না করতে পারি, আমি কিন্তু কি হয়ে যাব, যেটা আমি বললাম ভূমিহীন হয়ে যাবো। পরবর্তী বছর দেখা যাবে জমির খাজনা এগুলো পরিশোধ করতে গিয়ে দেখা যাবে আমার নিজস্ব কিছু থাকবে না, আমি কিন্তু ভূমিহীন হয়ে যাব। এরপর যেটা দেখো আমরা দেখছি সেটা হচ্ছে কমার্শিয়াল ফার্ম। কমার্শিয়াল ফার্ম তো আমরা জানি, কমার্শিয়াল ফার্ম মানে কি, বাণিজ্যিক খামার, তাই তো? আচ্ছা, বাণিজ্যিক খামার কি, দেখো যে খামারের উৎপাদন ব্যবস্থা বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হবে, বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদনটা পরিচালিত হবে, সেটা হচ্ছে আমার বাণিজ্যিক খামার। আচ্ছা, এখন যেটা দেখবো উদ্দেশ্যগুলো কি কি। মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা সর্বোচ্চ করা, আমি কিন্তু উদাহরণ তোমাদেরকে জিজ্ঞাসা করব, বাণিজ্যিক খামার, হ্যাঁ মূল উদ্দেশ্য কি মুনাফা সর্বোচ্চ করা। ভাড়া করা শ্রমের এখানে অস্তিত্ব রয়েছে, শ্রম কি করতে পারে, তাকে হায়ার করে নিয়ে আসতে হয়। তারপর উন্নত পদ্ধতিতে চাষাবাদ, যেহেতু আমি বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করবো অবশ্যই পদ্ধতিটা উন্নত হবে, এখানে উপসি বীজ, উন্নত সার, কীটনাশক এগুলো ব্যবহার করতে হয়। তারপর এটা হচ্ছে সাধারণত বিশেষায়িত, আমি যেটা করব আমি শুধুমাত্র এখানে বিশেষ ধরনের শস্য চাষ করব, সাপোজ আমি শুধু এখানে শুধুমাত্র ধান চাষ করব, এখান থেকে চিনি গুঁড়া চাল এটা আমি বাজারজাতকরণ করব। তারপর ভাড়া করা জমি নিয়েও চাষাবাদ করা হয়, আমি অনেক সময় যদি এমন হয় আমার নিজস্ব জমি দিয়ে স্থান সংকুলন করছে না, সেক্ষেত্রে আমি কি করতে পারি, ভাড়া করা জমি নিয়েও কিন্তু এখানে চাষাবাদ করতে পারি। এরপর যেটা আমরা দেখবো কমার্শিয়াল ফার্মের কিছু সুবিধা আছে, সুবিধাগুলো আমরা ইতোমধ্যে বৈশিষ্ট্য দেখেই বুঝতে পেরেছি, তারপর আমরা একটু এক ঝলকে দেখে নিচ্ছি। দেখো আধুনিক পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু ঋণ সুবিধা পাওয়া যায় খুব সহজে, যেহেতু বাণিজ্যিক ভিত্তিতে, এবং এখানে যেটা বড় বড় দেশের এগ্রো বেসড যে ফার্ম গুলো তারা কিন্তু এটার সাথে জড়িত, সেজন্য সহজেই ঋণ সুবিধা পাওয়া যায়। তারপর দেখো সঞ্চয় মূলধন গঠন হয়, বিশেষ যেটা আমরা এখানে বললাম বিশেষায়িত ভাবে। দেখো ভূমির অর্থনৈতিক ব্যবহার হচ্ছে, বেকার সমস্যার সমাধান হচ্ছে, এটা হচ্ছে সহায়ক শিল্পের প্রসার, যেটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, আখ থেকে কি হচ্ছে চিনি বের হচ্ছে, আর যেটা বলেছে আখের ছোকরা থেকে কিন্তু কাগজ শিল্প বা অন্যান্য শিল্প উপকরণ হিসেবে কিন্তু এটা ব্যবহৃত হচ্ছে। আর রপ্তানি আয়টা অবশ্যই বাড়ছে। আর অসুবিধাগুলো কি কি, এখানে দেখো প্রচুর মূলধন লাগছে, মূলধনের আধিক্য, ব্যবস্থাপনার একটা ব্যয় আছে, তারপর শ্রমিকদের অসন্তোষ, শ্রমিকের সংখ্যা বেশি বেড়ে যায়, তাদের মধ্যে আমরা মাইক্রো ইকোনমিক্সে পড়েছিলাম কি হয়, উৎপাদনের একটা পর্যায়ে কিন্তু মালিক শ্রমিকের দূরত্ব বেড়ে যায়, ইকোনমিজ অফ স্কেল ক্রিয়েট হয়, জন্য শ্রমিক অসন্তোষ দেখা দেয়। তারপর হচ্ছে আমদানি নির্ভরতা, যেহেতু আমাকে উন্নত মানের শস্য উৎপাদন করতে হবে, সেজন্য কিন্তু দেশের বাইরে থেকে আমি কি করছি, আমি উন্নত মানের যন্ত্রপাতি আমদানি করে নিয়ে আসছি, তার জন্য একটা আমার ব্যয় আছে। সুষ্ঠু তদারকির অভাব, সবসময় কিন্তু সুষ্ঠুভাবে তদারকি করা সম্ভব হচ্ছে না। তারপর যেটা আমরা বলছি এখানে ঝুঁকি আছে, ঝুঁকি তো সবসময়ই থাকবে। অসম প্রতিযোগিতা, দেখা যায় বড় ফার্ম ছোট ফার্ম গুলোকে কি করছে, বাণিজ্য থেকে সরিয়ে দিচ্ছে, ছোট ফার্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখানে কিন্তু আয় বৈষম্য আছে।
কমার্শিয়াল ফার্মের কথা কি আমরা কিন্তু বলতে পারি এগ্রো বেসড অনেক দেশে ফার্ম আছে, তাই না? তারা তো আমরা বাজারে দেখতে পাচ্ছি, রাঁধুনি গুঁড়া মশলা আমরা ইউজ করছি, তাই না? এসিআই গ্রুপের, তারপর দেখো পিওর আছে, এসিআই সরি রাঁধুনি হচ্ছে স্কোয়ারের, এসিআই আছে, এসিআই কি আছে আমরা জানি পিওর, তাই না? এরকম বিভিন্ন গ্রুপের এখন তারা কি করছে, বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করছেন, কৃষকের সাথে চুক্তি ভিত্তিক হচ্ছে, চুক্তির মাধ্যমে এটা অগ্রসর হচ্ছে। এখন যা দেখবো ডিফারেন্সেস বিটুইন সাবসিস্টেন্স এন্ড কমার্শিয়াল ফার্ম। আমরা যেহেতু সংজ্ঞা বৈশিষ্ট্য পড়েছি, আমার মনে হয় পার্থক্যগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার কোনো দরকার নেই। তারপর শুধুমাত্র পার্থক্যের শিরোনামগুলো আমি একটু উল্লেখ করে দিচ্ছি। সনাতনী এবং বাণিজ্যিক খামারের মধ্যে যে পার্থক্য, সংজ্ঞাগত পার্থক্য আসবে। 2 নাম্বার তো উদ্দেশ্য তো আমরা বলেই দিয়েছি, এখানে যে আত্মদর্শন, এখানে বাণিজ্যিক খামারের আয়তন, সাবসিস্টেন্সে কিন্তু খামারের আয়তন ক্ষুদ্র হয়, কমার্শিয়ালে কিন্তু খামারের আয়তন বৃহৎ হয়, তাই তো? আর লাভ লোকসান যদি বলি সাবসিস্টেন্স সেগুলা কাউন্ট করে না, কমার্শিয়ালে সেগুলা কাউন্ট করা হয়। তারপর দেখ উৎপাদন পদ্ধতির পার্থক্য আছে, সংরক্ষণ বাজারজাতকরণের ক্ষেত্রে পার্থক্য আছে, বাজারজাতকরণ ব্যয় কিন্তু কমার্শিয়াল ফার্মে রয়েছে, যেটা কিনা এখানে নাই, সাবসিস্টেন্সে নাই। এবং ফসলের ধরন, এটা হচ্ছে মূলত খাদ্যশস্য। কমার্শিয়াল আমরা গতকাল একদম প্রথম ক্লাসে পড়েছিলাম 2 ধরনের শস্য আছে, একটা হচ্ছে কি খাদ্যশস্য, একটা হচ্ছে কি ক্যাশ ক্রপস, বা যেটা আমরা বলেছিলাম অর্থনৈতিক ফসল, তাই না? কমার্শিয়াল ফার্মে মূলত সে অর্থনৈতিক যেটা আমরা বলি ক্যাশ ক্রপস এর উৎপাদনের সাথে রিলেটেড। এই হচ্ছে মোটামুটি পার্থক্য, আমরা মোটামুটি বুঝে গেছি। এখন যেটা আমরা যাবো পরবর্তী খামারে, স্পেশালাইজড, বিশেষায়িত খামার। বিশেষায়িত কি? কোনো একটি খামার কোনো একটি বিশেষ ফসল উৎপাদনে নিয়োজিত থাকলে, আমি সব না, শুধুমাত্র একটা বিশেষ ফসল আমি উৎপাদনে মনোনিবেশ করবো, সেটাই হচ্ছে বিশেষায়িত খামার। যেমন আমি তো বহু বিষয় পড়েছি, তাই না? এখন যেটা করলাম, অনার্সে এসে আমি একটা সাবজেক্টে চুজ করলাম, সেটা হলো ইকোনমিক্স, এটাই হচ্ছে আমার বিশেষায়িত বিষয়। সেটাই, তাই আমি অনেক ধরনের খাদ্যশস্য আমি না করে আমি শুধুমাত্র একটি বিশেষ ফসল উৎপাদনে মনোনিবেশ করলাম, এটি হচ্ছে বিশেষায়িত খামার। বিশেষায়িত খামারের বৈশিষ্ট্যগুলো কি? অবশ্যই আকারটা ক্ষুদ্র, আর এখানে কিন্তু এক ফসলি, যেটা আমরা বললাম, অবশ্যই মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হবে। সর্বনিম্ন ব্যয়, সর্বাধুনিক প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়। আর পারিবারিক ভাড়া করা উভয় ধরনের শ্রম দ্বারা কিন্তু এটা পরিচালিত হতে পারে। এখন দেখবো স্পেশালাইজড ফার্মের কিছু সুবিধা। সুবিধাগুলো কি? নিবিড় চাষাবাদ, যেহেতু আমি বললাম একটা ফসল আমি চাষ করব, সেজন্য এখানে নিবিড় ভাবে কিন্তু চাষাবাদ করা হয়, অপচয়ের কোনো সুযোগ নাই। নির্দিষ্ট কোনো উৎপাদন বলা হয়ে গেছে, অপচয়ের হ্রাস হচ্ছে, এখানে ঋণ গ্রহণ সহজ, যেহেতু আমি স্পেশালাইজ ফার্ম, এখানে কিন্তু আমি সুপরিচিত, আমার কিন্তু সবাই জানে ঋণ কিন্তু সহজেই পাওয়া যায়। উৎপাদনশীলতা বাড়ে, যেটা আমি বলেছিলাম। উৎসে প্রযুক্তি প্রয়োগ করা যায়, করতে হয় এখানে, বা সুবিধা রয়েছে সেটা। সহায়ক শিল্পের প্রসার, আর এটা কি? ফার্মটার আয়তন কাম্য। কাম্য আয়তন ফার্ম কি তোমাদের মনে আছে মেয়েরা? আমার শিক্ষার্থীরা, সুপ্রিয় শিক্ষার্থীরা, কাম্য আয়তন ফার্ম তোমাদের কি বিষয়টি মনে আছে? কাম্য আয়তন ফার্মের বিষয়টি? আচ্ছা, ঠিক আছে, তোমাদের মনে নেই, আমি কাম্য আয়তন কি তোমাদের আবার বুঝিয়ে দিচ্ছি। কাম্য আয়তন হচ্ছে এসি রেখার, গড় খরচ রেখার সর্বনিম্ন বিন্দুতে যদি একটি ফার্ম অবস্থান করে, সেই ফার্মের আকারটা হচ্ছে কাম্য। ঠিক আছে? স্পেশালাইজ ফার্ম যেটা, তাদের আকারটা কিন্তু কাম্য হয়, নাহলে ফার্ম টিকে থাকতে পারে না। আর অসুবিধাগুলো কি কি? যেটা হচ্ছে ব্যয় বেশি, যেটা আমরা বললাম, যেতে এক প্রকার ফসল উৎপাদন হয়, গড় ব্যয় তো একটু বেশি হয়। তারপর দেখো ছদ্মবেশী বেকার আছে এখানে, ঝুঁকি অনিশ্চয়তা, অনেক জমি পতিত পড়ে থাকে। কেন? একটা নির্দিষ্ট সময় পর যখন ফসল চাষের মৌসুম শেষ হয়ে যায়, তখন কিন্তু সেই জমিতে আর কোনো ফসল চাষ হয় না, জমিটা পড়ে থাকে। এখানে আয় বৈষম্য থাকে, তারপর ব্যবস্থাপনা ব্যয়জনিত একটা সমস্যা আছে, শ্রমিক অসন্তোষ, আর খন্ড জমি, যেটা বাংলাদেশের কৃষি অন্যতম মূল সমস্যা চাষাবাদের জন্য। এখন যেটা আমরা দেখবো ডাইভার্সিফাইড অর মিক্সড ফার্ম, যেটাকে আমরা বলি বহুমুখী বা আমরা মিশ্র খামার। দেখি কোনটা কি। দেখো এখানে বলা আছে জীবন নির্বাহী এবং বাণিজ্যিক খামারের মধ্যবর্তী একটা শ্রেণীর খামার হচ্ছে মিশ্র খামার। একটু আগে আমরা বললাম যে জীবন নির্বাহী বাণিজ্যিক খামার, ঠিক তার মাঝামাঝি হচ্ছে মিশ্র, মিক্সড। একই খামারে একটি ফসলের পরিবর্তে বিভিন্ন ফসল উৎপাদন করা হলে তাকে বহুমুখী খামার বলে। আচ্ছা, বৈশিষ্ট্যগুলো দেখে নেই। মাধ্যমিক স্তরের কৃষি যন্ত্রপাতি এবং উন্নত মানের কৃষি বীজ এবং আধুনিক সারের পাশাপাশি দেশি যন্ত্রপাতিও ব্যবহার করা হয়। তারপর যেটা বলা হচ্ছে জীবন নির্বাহের পাশাপাশি আমরা যেটা বলেছি বাণিজ্যিক উদ্দেশ্য কিন্তু থাকবে, কিছু উদ্বৃত্ত আয় উপার্জন এই খামারের প্রধান উদ্দেশ্য। এখন যেটা দেখবো সুবিধা, ডাইভার্সিফাইড ফার্মের সুবিধা কি? এখানে যেটা বলা হয়েছে বহু ফসল, তারপর যেটা বলা হয়েছে স্বল্প মূলধন, তারপর যেটা বলেছি তদারকি,
তারপর যেটা আমরা বলেছি এই ফার্মের একটা বড় বৈশিষ্ট্য যেটা হচ্ছে এখানে কিন্তু তদারকির একটা বিষয় আছে, খুব ভালো একটা দিক। যেহেতু আমি বিশেষায়িত বা যেটা আমরা বলছি মিশ্র খামার, এটাকে নিয়মিত তদারকি করতে হয়। তারপর যেটা আমরা বললাম কর্মসংস্থান, বহু লোকের কিন্তু কৃষকের কিন্তু এখানে কর্মসংস্থান হচ্ছে, যেটা এখানে পরিবারের সদস্য ভাড়া করা শ্রম ভিত্তিতে পরিচালিত হয়। তারপর যেখানে আমরা বললাম ঝুঁকি কম, এখানে কিন্তু ঝুঁকির মাত্রা অপেক্ষাকৃত কম। তারপর যেটা আমরা বলেছি এখানে কিন্তু উৎপাদনশীলতাও বেশি হয়। এখন যেটা আমরা দেখবো এই খামারের কিছু অসুবিধা। কি অসুবিধা? দেখো, প্রথমেই বলা হয়েছে অদক্ষতা, তারপরে বলেছে ভূমিহীন হয়ে পড়ার আশঙ্কা। কেন অসুবিধা, কেন এগুলো? যেটা আমরা বললাম যে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা করতে চাই, সেক্ষেত্রে একজন কৃষককে অবশ্যই কৃষি শিক্ষা এবং প্রযুক্তিতে অবশ্যই দক্ষ হতে হবে। কিন্তু যেটা আমরা দেখি এই মিশ্র খামার বা যেটা আমরা বললাম ডাইভার্সিফাইড খামারে অনেক সময় কৃষক কিন্তু কি হয় না, দক্ষ হয় না। অনেক সময় তারা কি হয়ে যায়, যেটা হয় যদি একটা নির্দিষ্ট সময় শেষে যদি সেইভাবে চাষাবাদ না হয়, তবে কিন্তু তারা পুরোপুরি ক্ষতির সম্মুখীন হয় এবং ভূমিহীন হয়ে যেতে পারে। এখন যেটা আমরা দেখব পরবর্তী স্লাইড, সেটি হচ্ছে ক্যাপিটালিস্টিক আর প্রাইভেট ফার্মিং। ক্যাপিটালিস্টিক মানে হচ্ছে পুঁজিবাদী, এবং প্রাইভেট ফার্মিং মানে কি, যেটা আমরা বলি ব্যক্তিগত খামার, একান্তে ব্যক্তিগত খামার। ব্যক্তিগত খামার সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। সম্পূর্ণ ব্যক্তি মালিকানায় পরিচালিত খামারকে ব্যক্তি মালিকানাধীন খামার বলে। সম্পূর্ণভাবে এটা ব্যক্তি মালিকানায় পরিচালিত হবে, এরূপ খামার হচ্ছে ব্যক্তি মালিকানাধীন খামার। এখানে একটা বিষয় খেয়াল করো, ব্যক্তি মালিকানাধীন যে খামারটা, সেটা কিন্তু সে পৈতৃক সূত্রে পেয়ে থাকে। যেমন তার দাদার ছিল, দাদার সম্পত্তি সে পাচ্ছে। তাহলে কি হচ্ছে, এটা মূলত সে পারিবারিক দিক থেকে কিন্তু সে সেটা পেয়ে থাকে। এই খামারের কিছু বৈশিষ্ট্যগুলো আমরা এখানে উল্লেখ করেছি। যেমন বলেছি, এক্ষেত্রে খামারের আয়তনের সীমানা নির্ধারণ করা সম্ভব নয়। এ ধরনের চাষাবাদের ক্ষেত্রে মালিকের কর্তৃত্বই কিন্তু প্রধান। এ ধরনের খামার নিজের ইচ্ছে মতো বিক্রয় করা যায়, যে কোনো সময় প্রয়োজন না হয় আমি খামার বিক্রি করে দিব, এক্ষেত্রে বাধা দেওয়ার কিন্তু কেউ থাকে না। এখন যেটা দেখবো প্রাইভেট ফার্মিং বা ক্যাপিটালিস্টিক ফার্মিং এর যে সুবিধাগুলো কি কি। প্রথমেই দেখো, যেটা আমরা বলেছি মালিকের স্বাধীনতা। আমি আগেই বলেছি আমার নিজস্ব জমি, পৈতৃক জমি, আমি ইচ্ছা মতো বিক্রি করব, আমি এখানে চাষাবাদ করব, এখানে কারো কোনো মন্তব্য থাকবে না। তারপর দেখো বিশেষায়ন বা বহুধাকরণ পদ্ধতি প্রয়োগ করা হয় এখানে। যেটা আমরা বলেছি বিশেষায়িত, বিশেষভাবে বিশেষ ফসল চাষ করতে পারি, অথবা আমরা কি করতে পারি, বহু ফসল একসাথে চাষ করতে পারি। আমার এটা মূলত এক ব্যক্তি বিশেষে এটা কি হয়, ব্যক্তির বিভিন্ন রকম হয়। যেটা আমরা বলেছি জীবন নির্বাহের পাশাপাশি কৃষকের জন্য বাড়তি আয় অর্জনের উৎস হিসেবেও এটা কাজ করতে পারে। এটা কি করছে, জীবন নির্বাহের পাশাপাশি এটা কৃষকের জন্য বাড়তি আয় অর্জনের উৎস হিসেবে কাজ করছে। সে চাইলে কি করতে পারে, কৃষক চাইলে এখানে বাণিজ্যের উদ্দেশ্যে উৎপাদন পরিচালনা করতে পারে। তারপর যেটা আমরা দেখছি এখানে নিবিড় ভাবে চাষাবাদ হচ্ছে। তারপর যেটা আমরা দেখছি পারিবারিক শ্রমের সুষ্ঠু ব্যবহার হয় এখানে। আর অসুবিধাগুলো কি কি, দেখো প্রথমেই বলা আছে ঝুঁকি আছে এখানে। তারপর এখানে কি ছদ্মবেশী বেকার আছে, যেটা আমরা বলছি পারিবারিক শ্রম যেহেতু এখানে আছে, আর ব্যয়টা খুব বেশি, যেহেতু এখানে আমার একার অংশগ্রহণ উৎপাদন পরিচালিত হচ্ছে, সেক্ষেত্রে ব্যয়টা কিন্তু বেশি। খন্ড বিখণ্ড জমি, যে আমরা বারবার বলে এসেছি, মুনাফা সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা কিন্তু কম। কেন? যেহেতু আমার কিন্তু বাণিজ্য সবসময় মূল উৎস থাকে না, বা বাণিজ্যের জন্য কিন্তু সবসময় খামার পরিচালনা করি না। তারপর যেটা বলা আছে, দেখো ফসল গুদামজাতকরণ, পণ্য বাজারজাতকরণ, এইগুলোর জন্য কিন্তু যথেষ্ট সমস্যা রয়েছে এই পুঁজিবাদী বা আমরা বললাম ব্যক্তিগত খামারের ক্ষেত্রে। এখন যে পার্থক্যটা এখানে আমরা দেখতে পাচ্ছি, সাবসিস্টেন্স এবং ক্যাপিটালিস্টিক ফার্মের মধ্যে পার্থক্য আমার মনে হয় তোমরা বুঝে গেছো। একটা হচ্ছে আত্মতোষণ, একটা হচ্ছে পুঁজিবাদী। পার্থক্যগুলো যদি আমরা দেখি, সংজ্ঞাগত পার্থক্য তো আছে, আর উদ্দেশ্য সাবসিস্টেন্স কি করছে, শুধুমাত্র জীবন নির্বাহের জন্য পরিচালিত, আত্মতোষণের জন্য। আর ক্যাপিটালিস্টিক কি হতে পারে, জীবন নির্বাহের পাশাপাশি যেটা আমরা বললাম, আমরা কিছু উদ্বৃত্ত আয় সৃষ্টির চিন্তা ভাবনা করতে পারি, এটাও হচ্ছে ক্যাপিটালিস্টিক। তারপর যেটা আমরা দেখছি এখানে লাভ লোকসান বা খামারের আয়তন যাই দেখি না কেন, আলটিমেটলি মূল সামারি যেটা আমরা বলতে চাই এক্ষেত্রে, সেটা হচ্ছে যেটা আমরা বলতে চাচ্ছি, এখানে কিছু টাইপিং মিস্টেক আছে, শিক্ষার্থীরা তোমরা ঠিক করে নিও। এখানে মূলধন হবে, আমি খুবই দুঃখিত টাইপিং ভুলের জন্য।
তারপর যেটা আমরা বলছিলাম আমদানি রপ্তানি, তারপর ফসলের ধরনের বিভিন্ন দিক থেকে পার্থক্য আছে, মূল বিষয় কিন্তু একটাই, সাবসিস্টেন্স, যেটা হচ্ছে আত্মতোষণ, এটা কিন্তু তুমি পৈতৃক সূত্রে পাচ্ছ না, বা ক্যাপিটালিস্টিক, এটা কিন্তু আমি পৈতৃক সূত্রে পাচ্ছি। সাবসিস্টেন্স শুধুমাত্র জীবন নির্বাহের জন্য খাদ্য উৎপাদন করছে, আর ক্যাপিটালিস্টিক জীবন নির্বাহের পাশাপাশি খাদ্য রপ্তানির সাথেও জড়িত। এখন যেটা আমরা যাবো কোঅপারেটিভ ফার্মিং বা সমবায় খামার। সমবায় খামার আমার মনে হয় তোমরা বিষয়টা সবাই জানো, বোঝানোর কিছু নেই। তারপর আমরা বলছি প্রফেসর E.A.G. সেলিগম্যানের মতে উৎপাদন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উৎপাদন ও বন্টন ব্যবস্থায় অসুস্থ প্রতিযোগিতা এড়ানোর পাশাপাশি সব ধরনের মধ্যবর্তী কর্তৃত্বের বিলোপ সাধনের লক্ষ্যে যে সংগঠন গড়ে তোলা হয় তাকে বলা হয় সমবায়। তাহলে কি হচ্ছে, কোনো ধরনের অসুস্থ প্রতিযোগিতা থাকবে না, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উৎপাদন বন্টন পরিচালিত হবে, সেটাই হচ্ছে আমার সমবায়। সমবায়ের বৈশিষ্ট্যগুলো কি কি, যেমন এখানে বলেছি 2 বা ততোধিক জমি একত্রিত করা হবে, সাধারণত বৃহৎ আয়তনের হবে, সকল সদস্য চাঁদা দিয়ে কিন্তু পুঁজি গঠন করবে, প্রত্যেকের জমি এবং প্রদত্ত মূলধন অনুপাতে ফসলের অংশ পাবে, যে যেমন জমি দিবে মূলধন দিবে সেই অনুপাতে কিন্তু সে ফসলের অংশ পেয়ে থাকে। এখন যেটা বলা হয় সমবায় খামারের যে বৈশিষ্ট্যটা আমরা দেখলাম, তা সেই আলোকে আমরা কিন্তু কিছু সুবিধা অসুবিধার সম্মুখীন হই। সুবিধাগুলো কি, অবশ্যই একটা বৃহদায়তন খামার হতে হবে এবং সেখানে আধুনিক চাষাবাদ থাকতে হবে। আধুনিক চাষাবাদ বলতে আমরা বুঝতেই পারছি উদ্ভিদ সার কীটনাশক সেখানে থাকবে, আর এটা অবশ্যই পুঁজি গঠনের সহায়ক। এখানে কিন্তু গুদামজাত সংরক্ষণের একটা সুবিধা আছে, ন্যায্য মূল্য পায় কৃষকেরা, কেন যেহেতু সমবায়, এখানে সমবায়ের ভিত্তিতে, এখানে চুক্তির ভিত্তিতে ফসল ভাগ করা হবে, কেউ কিন্তু বঞ্চিত হচ্ছে না, এখানে কিন্তু ব্যয়টাও হ্রাস পাবে। অসুবিধাগুলো যদি দেখি, পারস্পরিক অবিশ্বাস, এখানে কি আছে, প্রশাসনিক দুর্নীতি আছে, তদারকির অভাব আছে, আর সহযোগিতার অভাব। কেন, যদি আমি ভাবছি অমুক ব্যক্তি কাজটি সম্পাদন করে দিবেন, আমার না করলেও চলবে, যেটা আমরা দেখি, এভাবে কি হয়, যদি সবাই তার কাছ থেকে পিছিয়ে পড়ে তবে কিন্তু সেখানে কি হয়, সেখানে পারস্পরিক অবিশ্বাসের জন্ম নেয় এবং সেখানে কিন্তু সমবায়ের অস্তিত্বই আর থাকে না, আর সমবায় কিন্তু বেকার সমস্যারও উদ্ভব হয় কোথাও কোথাও। এখন যেটা আমরা দেখবো ডিফারেন্সেস বিটুইন প্রাইভেট এন্ড কোঅপারেটিভ ফার্মিং সিস্টেম। প্রাইভেট মানে আমরা বলছি ব্যক্তিগত ও সমবায় ভিত্তিক চাষ ব্যবস্থা পার্থক্য। আমার মনে হয় তোমরা এই দুই ধরনের চাষ ব্যবস্থা পার্থক্যটা বুঝতে পেরেছো, আমাকে নতুন করে বোঝাতে হবে না। তারপর আমি একটু সামারি করে বিষয়টা বলে দিচ্ছি, যেটা হচ্ছে প্রাইভেট হচ্ছে, যেটা আমরা বলেছি সম্পূর্ণ ব্যক্তি মালিকানা, এখানে অন্য কারো কোনো বক্তব্য থাকবে না। আর কোঅপারেটিভ হচ্ছে সমবায়, এখানে হচ্ছে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে, সর্বসম্মত মতামতের ভিত্তিতে সকল সিদ্ধান্ত গৃহীত হবে। সেই আলোকে কিন্তু উভয় প্রকার চাষাবাদের মধ্যে এই বিষয়গুলো দেখা যেতে পারে, যেমন মালিকানা ধরনের ভিত্তিতে পার্থক্য আছে, খামারের আয়তন আমরা বুঝতেই পারছি, চাষাবাদের ধরনগত পার্থক্য আছে, তারপর উৎপাদনের উদ্দেশ্যগত পার্থক্য রয়েছে, পণ্য উৎপাদনের ধরন কিন্তু আলাদা। এটা আমরা বলেছি সমবায় ওরা হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করছে, প্রাইভেট এটা আত্মপোষণও হতে পারে আবার বাণিজ্য হতে পারে, অতিরিক্ত কিছু একটা পাওয়া যায় সেটা কিন্তু, তারপর উপকরণ সংগ্রহ ব্যবহার, এটা কিন্তু প্রাইভেটে কিন্তু ব্যক্তিগত উদ্যোগে করতে হয়, কোঅপারেটিভ সম্মিলিত ভাবে। আর পণ্যের বন্টন যেটা আমরা বলেছি সেটা বুঝতেই পারছি আমরা। এখন যাচ্ছি আমরা পরবর্তী খামার, সেটা হচ্ছে কালেকটিভ ফার্মিং বা এই যৌথ খামার ব্যবস্থা দেখে নেই। দেশের বিভিন্ন স্থানের জমির মালিকানা রাষ্ট্রের হাতে ন্যস্ত হয়ে যখন রাষ্ট্রীয় উদ্যোগে চাষাবাদ করা হয় তখন তাকে বলা হয় যৌথ চাষাবাদ। কি করা হয়েছে, সমস্ত জমি একত্রে মালিকানা হবে কে, রাষ্ট্র। আচ্ছা, এরকম রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যবস্থা আমরা কোথায় দেখেছি শিক্ষার্থীরা, তোমাদের কি সেটা মনে আছে? সমস্ত কিছু রাষ্ট্রীয় উদ্যোগে পরিচালিত হবে। আমি শিক্ষার্থীকে প্রশ্ন করছি, শিক্ষার্থীরা জি ম্যাম। কোথায় দেখেছি এরকম সমস্তটা রাষ্ট্রীয় উদ্যোগে পরিচালিত হয়, কোন অর্থ ব্যবস্থায়, কোথায়, সমাজতান্ত্রিক রাষ্ট্রীয় না গণতান্ত্রিক, কোথায় দেখেছি? ম্যাম সমাজতান্ত্রিক। হ্যাঁ, অনেক ধন্যবাদ, সেটাই জানতে চাচ্ছিলাম। এতক্ষণ ধরে আমরা কিন্তু যেগুলো পড়ছিলাম তার সাথে কিন্তু এই খামার বা ফার্মটা কিন্তু আলাদা। এখানে দেখো বলা হচ্ছে রাষ্ট্রীয় উদ্যোগ, তাহলে বৈশিষ্ট্যগুলো দেখে নিই। জমির ব্যক্তি মালিকানা থাকে না, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা এটা দেখা যাবে, আর উৎপাদিত দ্রব্য চাষীদের কাজের পরিমাণ এবং গুণ অনুযায়ী বন্টন করা হয়। এখন দেখে নিই কিছু সুবিধাগুলো, যেটা আলটিমেটলি মূলত কিন্তু সমাজতান্ত্রিক অর্থনীতির সুবিধাগুলোই এখানে আছে। দেখো, শ্রমের বিভাজন, কম অনিশ্চয়তা ও ঝুঁকি,
কৃষি উপকরণ, তারপর সর্বোচ্চ মুনাফা, এখানে মাত্রাগত ব্যয় সুবিধা পাওয়া যায়, যেহেতু সরকারের রাষ্ট্রের অস্তিত্ব আছে, এখানে কর্মসংস্থান সুযোগ আছে, চাষাবাদ হচ্ছে আধুনিক পদ্ধতিতে, আর জমি সুষ্ঠু ব্যবহার হচ্ছে, কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে। এগুলো সব হচ্ছে সুবিধা। অসুবিধা কি? দেখো, সামাজিক মালিকানায় হস্তান্তর, এটা কিন্তু জনগণ সাধারণত করতে চায় না। সামাজিক মালিকানায় কেন দিব, যেটা বলা হচ্ছে, সেজন্য আইন পাশও কিন্তু অনেক সময় জটিল হয়ে যায়, সম্ভব হয় না। তুমি জাতীয়করণ করতে হয়, এই বিষয়ে সরকারকে জনগণকে একাত্তর করে নিয়ে আসতে হয়, যেটা অনেক সময় দেশের জনগণ যেটা মানতে চায় না। তারপর এই কাজগুলো করার জন্য যে সৎ দক্ষ নিবেদিত কর্মী দরকার, তারও কিন্তু অভাব রয়েছে। আর্থসামাজিক সমস্যা তো সেটা প্রকট রয়েছেই। এখন যেটা দেখবো, এই সব কটা যেটা আমরা বললাম, ক্যাপিটালিস্টিক, কোঅপারেটিভ আর কালেকটিভ, এই তিনটা খামারের মধ্যে পারস্পরিক কি পার্থক্য পরিচালিত হয়, এটা শিক্ষার্থীদের কিন্তু বাড়ির কাজ, এটা আমি তোমাদেরকে বোঝাবো না, ঠিক আছে? তোমাদের কিন্তু এটা বাড়ির কাজ, তোমরা আমাকে এটা করে ভালো করে বাসায়, তারপর তোমরা সেই উত্তরটা তোমরা এখানে লিখবে, তোমাদের জন্য আমি এখানে জায়গা রেখেছি। তাহলে আমি একটু অবশ্য উত্তর সংকেত দিয়ে দিয়েছি। দেখো, এখানে ক্যাপিটালিস্টিক, যেটা আমরা বললাম ধনতান্ত্রিক বা পুঁজিবাদী, সমবায় আছে, যৌথ খামার, তিনটা খামারের মধ্যে পার্থক্যের বিষয়গুলো আমি উল্লেখ করে দিয়েছি। দেখো, মালিকানার ধরন বুঝতেই পেরেছি, খামারের আয়তন, এটা আমরা কি বলেছিলাম, পুঁজিবাদীতে খামারের আয়তন, যেটা আয়তন পুরো নির্দিষ্ট করতে পারি না, এটা আয়তন বৃহৎ, আর কালেকটিভ যৌথ, এটা রাষ্ট্রীয় নির্ধারণে, এটারও কিন্তু আয়তন আমরা করতে পারছি না। তারপর দেখো, চাষাবাদের ধরন, উৎপাদনের উদ্দেশ্য, পণ্য উৎপাদনের ধরন, উপকরণ সংগ্রহ, ব্যবহার, পণ্যের বন্টন, বিভিন্ন দিক থেকে কিন্তু এই তিন প্রকার খামারের মধ্যে পার্থক্য বা সম্পর্ক রয়েছে। এটা শিক্ষার্থীদের বাড়ির কাজ, তোমরা এটি সমাধান করবে। এখন যেটা আমরা যাচ্ছি, সাইজ অফ এগ্রিকালচার ফার্ম ইন বাংলাদেশ, বাংলাদেশে কৃষি খামারের আয়তনের কি অবস্থা। এটা আমরা বলেছি, সাধারণত আয়তনের দিক থেকে দুই ধরনের খামার দেখা যায়, এটা হচ্ছে ক্ষুদ্রায়তন, এটা হচ্ছে বৃহদায়তন। ক্ষুদ্রায়তন খামার কোনগুলো, যেগুলোর আয়তন হচ্ছে 2 একর পর্যন্ত, আর বৃহদায়তন খামার সেগুলোই যেগুলোর আয়তন 5 একর বা ততোধিক, এটা সাধারণ দৃষ্টিকোণ থেকে। কিন্তু যেটা আমরা দেখি, এগ্রিকালচারাল স্যাম্পল সার্ভে অফ বাংলাদেশ 2005, সেন্সাস অফ এগ্রিকালচার 2006, এই দুটো জরিপ অনুসারে আমরা যেটা দেখতে পাই, বাংলাদেশের আয়তনের ভিত্তিতে কৃষি খামার 4 প্রকার। 4 প্রকার কৃষি খামার কি কি, দেখো, প্রথমে যেটা বলা আছে, প্রান্তিক খামার, ক্ষুদ্রায়তন খামার, মাঝারি খামার, বৃহদায়তন খামার। এখানে দেখো, সেই খামারগুলোর আয়তন কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। প্রান্তিক খামার 0.05 থেকে 0.49 একর, আর ক্ষুদ্রায়তন হচ্ছে 0.50 থেকে 0.49, মাঝারি হচ্ছে 2.50 থেকে 7.49, আর বৃহদায়তন হচ্ছে 7.50 একর এবং ততোধিক। এই আয়তনগুলো আমাদের একটু জানতে হবে। এখন যেটা দেখবো, এই যে ক্ষুদ্রায়তন খামার আর বৃহদায়তন খামার, এই দুটো খামারের মধ্যে তুলনা, বা যেটা আমরা বলতে পারি বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, যাই বলতে পারি না কেন, এক নজরে ক্ষুদ্রায়তন খামারগুলো কেমন, দেখো, জীবন নির্বাহী ধরনের। আর বৃহদায়তন খামার হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করা হয়। ক্ষুদ্রায়তনের খামারের মূল উদ্দেশ্য পরিবার সদস্যদের চাহিদা পূরণ, আর এখানে হচ্ছে মুনাফা অর্জন। আর যেটা আমরা বলেছি, ক্ষুদ্রায়তন খামারে ভাড়া করা শ্রম নিয়োজিত হয় না, আর এখানে কিন্তু যেটা আমরা দেখেছি, বৃহদায়তনে কিন্তু ভাড়া করা শ্রম দিয়ে উৎপাদন পরিচালিত হতে পারে, হয় সাধারণত। ক্ষুদ্রায়তন খামার হচ্ছে শ্রম নিবিড়, আর বৃহদায়তন খামার মূলধন নিবিড়। ক্ষুদ্রায়তন খামারে হচ্ছে পারিবারিক অভিজ্ঞতাকে কাজে লাগানো হয়। আর যেটা আমরা বলেছি, লার্জ ফার্ম, যেটা এখানে অবশ্যই কৃষকদের প্রশিক্ষণ নিতে হয়, প্রশিক্ষণ ছাড়া কিন্তু বৃহদায়তন খামারে উৎপাদন কখনোই সম্ভব না। আচ্ছা, এখন যেটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসে, সাধারণত আমরা কি ভাবি, ক্ষুদ্রায়তন আকার ফার্ম, তার আকার ক্ষুদ্র, সে হয়তো অদক্ষ। আর যদি বলি বড় আকারের ফার্ম, তাহলে কি বলতে পারি, বড় আকারের ফার্ম তাহলে হয়তো দক্ষ। আসলে কি তাই? না। আমরা সেটা একটু দেখে নিই। এখন যেটা নেক্সট টপিক আমরা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা বলা হয় বিষয়বস্তু অনুসারে, আমাদের সিলেবাস অনুসারে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা আমরা পড়বো, কম্পারেটিভ এফিসিয়েন্সি অফ স্মল অ্যান্ড লার্জ ফার্মস, বড় ফার্ম এবং ছোট ফার্মের তুলনামূলক দক্ষতা। আসলে কি ছোট ফার্ম আর ছোট খামার ছোট দেখে সে অদক্ষ, আর বড় ফার্ম বড় দেখে দক্ষ? আমরা দেখে নিই। যেটা আমরা দেখছি, এখানে যেটা বলেছেন প্রফেসর এ কে সেন, তার এমপ্লয়মেন্ট অ্যান্ড টেকনোলজি এন্ড ডেভেলপমেন্ট গ্রন্থে উনি বিষয়টাকে দুই ভাগ থেকে ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে লেবার বেসড এক্সপ্লেনেশন, একটা হচ্ছে ফার্টিলাইজার বেসড এক্সপ্লেনেশন।
মানে তিনি প্রথমে শ্রম ভিত্তিক একটা ব্যাখ্যা দিয়েছেন, একটা তিনি ব্যাখ্যা দিয়েছেন সারের ভিত্তিতে, ফার্টিলাইজারের ভিত্তিতে। আসলে দেখি উনি কি বলেছেন। যেটা বলা হয়েছে যে প্রথম ব্যাখ্যা যেটা বলেছেন, বড় ফার্মের শ্রম ব্যয় ছোট খামারের তুলনায় বেশি হয়। সবাই বুঝতে পেরেছি? বড় ফার্মের শ্রম ব্যয়, বড় ফার্মে কিন্তু আমরা দেখেছি বহু সংখ্যক, অসংখ্য কিন্তু ওখানে শ্রমিক সেখানে শ্রম ব্যয় দিয়ে যাচ্ছে। তাহলে কি শ্রম ব্যয়, শ্রমের জন্য যে কস্ট আমাকে বিয়ার করতে হয়, বহন করতে হয়, সেটা কিন্তু বড় ফার্মে বেশি। আর যেটা আমরা বলছি, তারপর যেটা বলা হয় আরেকটা বিষয়, যেটা আমাদের কি ছোট ফার্মার বা ছোট খামার, সেখানে কিন্তু পারিবারিক শ্রমের দ্বারা পরিচালিত হয়। পারিবারিক শ্রমের দ্বারা পরিচালিত শ্রম ব্যয়ের দিক থেকে আমি বলি, শ্রম ব্যয়ের দিক থেকে কিন্তু ক্ষুদ্রায়তন ফার্মার বেশি দক্ষ। কেন? ক্ষুদ্রায়তন ফার্মারে কি খামারে শ্রম ব্যয় কম হয়। আর যদি ফার্টিলাইজার বা সারের কথা বলি, যেটা আমরা বলি যেটা হচ্ছে আত্মপোষণ, ক্ষুদ্রায়তন খামারগুলো সাধারণত কিন্তু উর্বর হয়, কিন্তু উর্বর জমি চাষাবাদ করে, সেক্ষেত্রে কিন্তু অল্প পরিমাণ সারের দরকার হয়। আর যেটা বৃহদায়তন খামার, তারা কি করছে, বিভিন্ন জমি খন্ড বিখন্ড একত্রিত করে নিচ্ছে, কোনটা উর্বর কোনটা উর্বরতা কম, সেখানে কিন্তু সার প্রয়োগ বেশি করতে হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, শ্রমের জন্য ব্যয়, সারের জন্য ব্যয়, দুটো দৃষ্টিকোণ থেকে কিন্তু বৃহদায়তন খামারে কিন্তু গড় ব্যয়টা বেশি। মানে বৃহদায়তন খামার কিন্তু অদক্ষ, আর ক্ষুদ্রায়তন ফার্মার কিন্তু তুলনামূলকভাবে দক্ষ। এখন যেটা পরবর্তী দেখতে পাচ্ছি, প্রফেসর ফ্র্যাঙ্ক ইলিস তার পিসেন্ট ইকোনমিক্স এন্ড প্রফেসর নরমান জ্যামেল তার সার্ভিস ইন ডেভেলপমেন্ট ইকোনমিক্সেও কিছু যুক্তি দিয়েছেন। যুক্তিগুলো আমরা একটু দেখে নিই। যেমন দেখো, প্রথমেই বলা হয়েছে ভূমির উর্বরতা, মানে যেটা বলা হয়েছে, আমরা একটু আগে কিন্তু বিষয়টা বলে ফেলেছি, ছোট ফার্ম কিন্তু সে কিন্তু অপেক্ষাকৃত উর্বর জমি চাষাবাদ করে, আমাদের কিন্তু এটা বিষয়টা বলা হয়ে গেছে। তারপর দেখো, শ্রমের নিবিড় ও দক্ষ ব্যবহার, শ্রমের নিবিড় ও দক্ষ ব্যবহার কিন্তু ক্ষুদ্রায়তন খামারই হয়ে থাকে, এটা কিন্তু বৃহদায়তন ফার্মারের তেমন একটা হয়ে থাকে না। যেটা আমরা দেখেছি এখানে, আমি নাম উল্লেখ করতে চাই, আর এ বেরি এবং ডাব্লিউ আর ক্লাইন, তারা বিভিন্ন উন্নয়নশীল দেশের তথ্য নিয়ে দেখেছেন যে ক্ষুদ্রায়তন খামারে কিন্তু বড় আকারের তুলনায় একর প্রতি শ্রম বেশি দেওয়া হয়। তারপর যারা যেটা বলা আছে জমি নিবিড় ব্যবহার, আমরা একটু তার জন্য এই ছবিটা দেখতে চাই। 3 নম্বর পয়েন্ট ব্যাখ্যার জন্য আমরা এই প্রথম ছবিটা ব্যাখ্যা করতে চাই। জমি নিবিড় ব্যবহার কি, খেয়াল করো, বৃহদায়তন ফার্ম কি করে, তার সে চায় মুনাফাটা সর্বোচ্চ করতে, সে কিন্তু OQ1 পরিমাণ উৎপাদন করে। এই ছবিটা তো আমরা সবাই চিনি, টিআরটিসি মেথডের মাধ্যমে কিভাবে প্রফিট ম্যাক্সিমাইজেশন, মুনাফা সর্বোচ্চ হয়। টিআর হচ্ছে মোট আয় রেখা, টিসি হচ্ছে মোট ব্যয় রেখা। এই যে মাঝখানে যে দূরত্ব দুটো রেখা, এটা কিন্তু মুনাফা দেখায়। OQ1 অবস্থায় কিন্তু সর্বোচ্চ মুনাফা হয়, মানে বৃহদায়তন ফার্ম কিন্তু OQ1 পরিমাণ উৎপাদন করে। কিন্তু ক্ষুদ্রায়তন ফার্ম কি করে, তারা কিন্তু মুনাফা চায় না, তারা চায় উৎপাদনটা যেন বেশি হয়, উৎপাদন বেশি হলে বিক্রয় বেশি হবে, সেক্ষেত্রে কিন্তু তার OQ2 পরিমাণ উৎপাদন করে। তাহলে উৎপাদনের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে ক্ষুদ্রায়তন খামারের কিন্তু জমি নিবিড় ব্যবহার হচ্ছে। তারপর দেখো, বলেছি শস্যের কি বহুধাকরণ, বহু ধরনের শস্য চাষ, এটা কিন্তু ক্ষুদ্রায়তন খামারেই কিন্তু বেশি দেখা যায় বিভিন্ন উন্নয়নশীল দেশে। তারপর দেখো চাষাবাদ ব্যবস্থা, এখানে যেটা আমরা দেখেছি, উন্নয়নশীল দেশে যারা বড় খামারের মালিক, তারা কি করে, বেশিরভাগ ক্ষেত্রে জমি কিন্তু ভাড়া দিয়ে দেয়, এটা আমরা দেখতে পাই। মালিকের অনুপস্থিতি আসলে, যেটাই মালিক থাকছে না বৃহদায়তন খামারের ক্ষেত্রে সরাসরি। তারপর যেটা বলছি মাথা পিছু খরচ বা পার হেড খরচ, সেটা আমরা আগেই বলছি, বৃহদায়তন খামারের ক্ষেত্রে কিন্তু মাথা পিছু খরচটা বেশি হয়ে থাকে। ঠিক আছে। তারপর যেটা আমরা বলেছি চাষাবাদ ব্যবস্থা, এটাও যদি আমরা বলি, সেটা যেটা বলা হয়েছে, এক্ষেত্রেও কিন্তু বৃহদায়তন খামারের ক্ষেত্রে কিন্তু গড় খরচ বেশি হয়ে থাকে। আচ্ছা, আমি তোমাদের এখানে আরেকটা ছবি দিয়েছি, শিক্ষার্থীরা তোমরা এই চিত্রটা দিতেও পারো, নাও পারো, চিত্র দাও, তাহলে এটি হচ্ছে উৎপাদন কৌশলের তারতম্য। এটি হেডলাইন, তোমরা চাইলে এখানে লিখতে পারো, উৎপাদন কৌশলের তারতম্য। উৎপাদন কৌশলের তারতম্য কি, এখানে যেটা খেয়াল করো, এখানে হচ্ছে কে হচ্ছে ক্যাপিটাল, এন হচ্ছে লেবার বা শ্রম। এখানে যেটা আমি বলতে চাচ্ছি, উৎপাদন কৌশলের তারতম্যের জন্য এখানে যে দুটো রেখা, বড় ফার্ম বা বড় কৃষক, তাদের যে যেটা আমি বলবো প্রান্তিক বিকল্পন হার, সেই রেখা বা সম উৎপাদন রেখা অনুসারে আমরা বলতে পারি, এই যেটা হচ্ছে Q0, এটা সম উৎপাদন রেখা, তাদের জন্য পছন্দ BB প্রাইম। আর যেটা হচ্ছে ক্ষুদ্রায়তন ফার্ম, তাদের জন্য হচ্ছে SS প্রাইম। এখন যেটা আমি দেখতে পাচ্ছি, ক্ষুদ্রায়তন ফার্মের এই যে
এই যে আমরা দেখতে পাচ্ছি ডি বিন্দু আর বৃহদায়তন ফর্মের জন্য এফ বিন্দু, আর মাঝখানে একটা বিন্দু আছে সেটা হচ্ছে এম। এম হচ্ছে যেটাকে বলছি আমরা সামাজিকভাবে দক্ষ বিন্দু। এখন সামাজিকভাবে দক্ষ বিন্দুর অবস্থান কোনটা বেশি? ডি বিন্দু কিন্তু এম বিন্দুর কাছাকাছি, সেই থেকে আমি বলতে পারি সামাজিকভাবে দক্ষ দক্ষ বিন্দু কিন্তু সেটি হচ্ছে আমি বলতে পারি ডি। আর এটা হচ্ছে ডি কার, এটা হচ্ছে আমার সোনা যেটা আমরা বলতে চাচ্ছিলাম ক্ষুদ্রায়তন খামারের। এখন যেটা দেখবো আজকের ক্লাসের শেষ বিষয় সেটা হচ্ছে শেয়ার ক্রপিং সিস্টেম বা ভাগ চাষ ব্যবস্থা। আচ্ছা, শেয়ার ক্রপিং ইজ আ টাইপ অফ ফার্মিং ইন হুইচ families rent small plots of land from a landowner in return for a proportion of their crop to be given to the landowner at the end of each year. মানে কি, শেয়ার ক্রপিং ভাগ চাষ হচ্ছে এমন একটি কৃষি খামার ব্যবস্থা যেখানে কিনা পরিবারের সদস্যগণ কি করতে পারে, এক খণ্ড জমি ভাড়া করতে পারে কেন, চাষের জন্য, এবং সেটা কি করবে, বছর শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে সেটা সেটা পরিশোধ করবে, সেটা জমিটা ব্যবহার করলো। এটা হচ্ছে ভাগ চাষ, ভাড়ার ভিত্তিতে জমি চাষ করা। তাহলে বৈশিষ্ট্যগুলো কি দেখো, এখানে যেটা হচ্ছে বর্গাদার ও জমির মালিক উভয় উৎপাদন খরচের অর্ধেক বহন করবে, অর্ধেক অর্ধেক করে বহন করবে, উভয় উৎপন্ন ফসলের অর্ধেক গ্রহণ করবে। যেহেতু উভয় অর্ধেক খরচ বহন করেছে, ফসল কিন্তু অর্ধেক অর্ধেক পাবে। জমির মালিক সার বীজ সরবরাহ করলে সে কিন্তু উৎপন্ন ফসলের 2/3 পাবে, মানে যে যত দেবে সে কিন্তু তাই পাবে। সুবিধাগুলো কি আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মালিক থাকছে না, কৃষক নিজের ইচ্ছা এবং স্বাধীনভাবে চাষ করতে পারছে, সকল জমি কিন্তু সে চাষ করছে, এখানে অতিরিক্ত আয় হয়, নিয়োগ বৃদ্ধি হয়, এখানে বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ হচ্ছে, আর এখানে হচ্ছে মালিক ও চাষির একটা সহযোগিতামূলক সম্পর্ক আছে, ছদ্মবেশী বেকারত্ব হ্রাস পাচ্ছে। আর অসুবিধাগুলো কি কি, উৎপাদন হ্রাস, পরিকল্পনা গ্রহণে একটা সমস্যা হচ্ছে, ঋণের অসুবিধা আছে, আর্থিক ক্ষতি, জমি হারাবার পর যে কোনো সময় কিন্তু মালিক জমি নিয়ে চলে যেতে পারেন। পারেন তো? অবশ্যই পারেন, যেহেতু তিনি জমির মালিক। তাহলে এটা আমি বলতে চাচ্ছি যে প্রশ্ন করা হয় বাংলাদেশে কি শেয়ার ক্রপিং বা ভাগ চাষ ব্যবস্থা আসলে বিলোপ করা উচিত, এটা কি তুলে দেওয়া উচিত? আমি বলবো না। বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ যেখানে কিন্তু সবাই কিন্তু দেশের অধিকাংশ জনগোষ্ঠী কিন্তু কৃষির উপর নির্ভরশীল। ভাগ চাষ ব্যবস্থা এখনই তুলে দেওয়া যাবে না। সবার আগে যেটা করতে হবে, সবাইকে সমবায়ের ভিত্তিতে চাষাবাদের জন্য উৎসাহী করতে হবে। যখন সমবায় ব্যবস্থা সফল হবে, সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে আমরা ভাগ চাষ ব্যবস্থা থেকে দূরে সরে আসতে পারি। কিন্তু এখনকার অবস্থা কিন্তু ভাগ চাষ ব্যবস্থা থেকে সরে আসা সম্ভব নয়। আজকে আমাদের লেকচার প্রায় শেষ। ক্লাসের যে পাঠ্য বিষয়গুলো, তার জন্য আজকে আমরা রেফারেন্স হিসেবে এই বইগুলো উল্লেখ করেছি। আর সবসময় যেটা বলি, বাংলাদেশের লেখকরাও বাংলাদেশের বাংলা ভার্সনের বইও আছে, তোমরা সেগুলোও দেখতে পারো, কারণ সেগুলো ইংরেজি বই অনুবাদ করেই কিন্তু করা হয়। আমরা তাহলে এক নজরে একটু দেখে নেই আমরা আজকে কি কি বিষয় পড়লাম, এক নজরে দেখে নিচ্ছি, হাতে খুব অল্প সময়। আজকে সবার আগে আমরা যেটা পড়েছি কৃষি খামার, কৃষি খামারের কাকে বলে, তার বিভিন্ন প্রকারভেদ। তার জন্য প্রথমেই দেখেছি আত্মপোষণ খামার, সাবসিস্টেন্স ফার্ম, তারপর পড়লাম আমরা কমার্শিয়াল ফার্ম, বাণিজ্যিক খামার, তারপরে পড়েছি উভয় প্রকার খামারের মধ্যে পার্থক্য, তারপর যেটা দেখলাম স্পেশালাইজড ফার্ম বা বিশেষায়িত খামার, তারপর পড়লাম ডাইভার্সিফাইড বা মিশ্র খামার, তারপর পড়লাম পুঁজিবাদী খামার। এরপরে আমরা দেখেছি সাবসিস্টেন্স আর পুঁজিবাদী খামারের মধ্যে পার্থক্য, সমবায় চাষাবাদ কি, ব্যক্তিগত সমবায় চাষাবাদ ব্যবস্থার মধ্যে পার্থক্য। এরপরে পড়লাম আমরা যৌথ খামার বা কালেকটিভ ফার্মিং। তারপর সব কটার সাথে একটু অ্যানালাইসিস করে দেখলাম, তো একটা হোমওয়ার্কও দিয়েছি। তারপর যেটা আমরা পড়েছি বাংলাদেশের কৃষি খামারের আয়তন, ক্ষুদ্র আয়তন, বৃহৎ আয়তন খামার, তাদের কি কি সুবিধা অসুবিধা আছে। আসলে কি ক্ষুদ্র আয়তন ফার্মার অদক্ষ? আমরা বলেছি না, ক্ষুদ্র আয়তন ফার্মারের দক্ষতা কিন্তু বৃহৎ আয়তন ফার্মারের থেকে দক্ষতা বেশি হয়ে থাকে, ক্ষুদ্র আয়তন ফার্মারের দক্ষতা কিন্তু অপেক্ষাকৃতভাবে বেশি। তারপর দেখো আমরা সর্বশেষে পড়লাম ভাগ চাষ ব্যবস্থা, তার সুবিধা অসুবিধা। এর আলোকে আমরা বলেছিলাম ভাগ চাষ ব্যবস্থা কি বিলোপ করা উচিত? আমরা বলেছি না, আমাদেরকে জনগণকে সমবায়ের ভিত্তিতে আগে উৎসাহিত করতে হবে, তারপর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে কি করব, ধীরে ধীরে ভাগ চাষের দিকে পরে আমরা উদ্বুদ্ধ করব। এই হচ্ছে আমাদের আজকে আলোচিত বিষয়। আমার ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা, আমরা যে আজকে পড়লাম, তোমাদের কি সমস্ত পড়াটা বুঝতে পেরেছো? শিক্ষার্থীরা, তোমাদেরকে প্রশ্ন করেছি আমি, তোমাদের কি আজকে পড়া বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম, বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছি? কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাম। কোনো প্রশ্ন নেই?
আচ্ছা ঠিক আছে, পড়া বুঝতে পারার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে যেটা হয়েছে, এখন আমার হাতে 1 মিনিটের মতো সময় আছে। তাহলে আমরা এই পর্যন্ত যতগুলো ক্লাস নিলাম, আজকে আমাদের 5 নাম্বার অধ্যায় চলছে। প্রতিটি অধ্যায়ের ক্ষেত্রে আমি একই কথা বলবো। সবার আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস সেটা আমরা হাতের সামনে নিয়ে বসবো, তারপর সেই টপিকগুলোর সাথে সম্পর্কিত বিষয়গুলো দেখবো এবং অবশ্যই বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো সমাধানের চেষ্টা করব। আর তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে সেটা আমাকে ক্লাসে জিজ্ঞাসা করো। আর যেটা আমরা বলছি, 1 মিনিটের কম সময় আছে, আমরা কি তাহলে আজকের মতো ক্লাস শেষ করতে পারি? আমার মনে হয় আজকের জন্য আমাদের এখানেই ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলো। অনেক ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। আমি আমার স্লাইড শেয়ার এখন বন্ধ করছি, স্টপ করছি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো থেকো সবাই, সাবধানে থেকো।